7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. The India had torn up Pakistan once in 1971. So India has the capability to again tear. अगर आप दुनिया से परमिशन मांगते रहोगे सर हम ये कर लें कोई परमिशन नहीं देगा, बाद में सॉरी बोल देंगे, कर देंगे, बाद में बोलेंगे यार सॉरी यार गलती से हो गया, स्ट्राइक कोर ऐसे चली गई, हमने तो ऐसे बोला था, वो गलती से राइट टर्न कर गई, कहानी खत्म हो गई। यहां से चलती है तुम्हारी स्ट्राइक कोर, कड़क, एंड ऑफ स्टोरी, दैट्स इट, बांग्लादेश बाय बाय। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। বন্ধুরা, কদিন আগে মোহাম্মদ ইউনূসের চীন সফর নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও রেখেছিলাম এবং সেই ভিডিওটা আপনারা বহু মানুষ পছন্দ করেছিলেন এবং দেখেও ছিলেন। তো সেই ভিডিওতে কিন্তু আপনাদের বলেছিলাম যে মোহাম্মদ ইউনূসকে চীনের শি জিনপিং সরকার ঠ্যাঙা ধরিয়ে দিয়েছিল। ওই যে হিন্দিতে বলে না যে বাবাজি কা ঠুল্লু, তো সেই বাবাজি কা ঠুল্লু ধরিয়ে কিন্তু মোহাম্মদ ইউনূসকে চীন বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছিল। কিন্তু সেই চীন সফরেই মোহাম্মদ ইউনূস কয়েকটা কথা বলেছিলেন এবং যে কথাগুলো কিন্তু আপনাদের সেই আগের ভিডিওতেও আমরা উল্লেখ করেছিলাম যে তিনি বলেছিলেন যে ভারতের যে 7 সিস্টার্স, মানে ভারতের যে উত্তর পূর্বের 7টি রাজ্য অর্থাৎ অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা, এই 7টি রাজ্যকে নিয়ে মোহাম্মদ ইউনূস একটা মন্তব্য করেছিলেন চীনকে লোভনীয় প্রস্তাব দিয়ে যে বাংলাদেশে ইনভেস্ট করলে, বাংলাদেশে যদি চীন টাকা ঢালে, ডলার ঢালে, তাহলে এই যে ভারতের 7টি রাজ্য, সেই 7টি রাজ্যর নাকি পুরো অ্যাক্সেস, পুরো ব্যবসা বাণিজ্য চীন বাংলাদেশের উপর থেকে নিয়ন্ত্রণ করতে পারবে। আর সেই সঙ্গে মোহাম্মদ ইউনূস আগবাড়িয়ে এটাও বলেছিলেন যে এই 7টি রাজ্যের কোনো সমুদ্রের সঙ্গে যোগাযোগ নেই, সমুদ্রের সঙ্গে যোগাযোগ করতে গেলে নাকি একমাত্র বাংলাদেশই তাদের গার্জিয়ান, মানে একমাত্র অভিভাবক। বুঝতে পারছেন মোহাম্মদ ইউনূস কি ধরনের কথা বলেছেন, কি কথা বলেছেন? তিনি বলছেন যে এই 7টি রাজ্যের মানে 7 সিস্টার্সের সমুদ্রের একমাত্র গার্জিয়ান হচ্ছে নাকি, অভিভাবক হচ্ছে নাকি বাংলাদেশ। ভারতের কোনো অভিভাবকত্বই নাকি এই 7টি রাজ্যের নেই। এমনই লোভনীয় প্রস্তাব বা বোকামি, চূড়ান্ত বোকামি চীনের সামনে করে এসেছিলেন মোহাম্মদ ইউনূস। তো সেই যে মন্তব্য মোহাম্মদ ইউনূসের, একজন বোকামির চূড়ান্ত পর্যায়ের বক্তব্য, সেই বক্তব্যকে নিয়েই এখন ভারতে রীতিমতো চড়চড় করে উত্তেজনার পারদ চড়ছে। প্রশ্ন উঠতে শুরু করেছে যে মোহাম্মদ ইউনূস কি করে এই কথা বলার সাহস পেলেন। আর তার থেকেও যেটা বড় কথা যে মোহাম্মদ ইউনূসের এই যে বক্তব্য, এই যে মন্তব্য, এই মন্তব্যের মধ্যে দিয়ে তিনি আসলে কোন খেলা খেলতে চাইছেন কিংবা কোন ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছেন। কেননা এরই মধ্যে মোহাম্মদ ইউনূসের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তাদের মধ্যে একজন কিন্তু এই উত্তর পূর্ব ভারতকে বাংলাদেশ দখল করবে বলে কিন্তু এর আগে অনলাইনে পোস্ট দিয়েছিলেন। যদিও সেই পোস্ট 24 ঘন্টা কাটতে না কাটতেই তাকে সরাতে হয়, ভয়ে তিনি সরিয়ে ফেলেন। কিন্তু মোহাম্মদ ইউনূসের এবারের চীন সফরে নতুন করে যেভাবে তিনি ভারতের 7 সিস্টার্সকে নিয়ে অভিভাবক হওয়ার চেষ্টা করলেন, তাতে ভারতে যেটা প্রশ্ন উঠছে যে বাংলাদেশের বাড়াবাড়ি এবার চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে। আর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্য, মন্তব্য, সেই মন্তব্য যে লেভেলে চলে গেছে, যেভাবে চীনের সামনে উপস্থাপন করা হয়েছে, তাতে এবার বাংলাদেশকে শিক্ষা দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। কেননা অনেক হয়েছে, অবোধ শিশু হিসেবে বাংলাদেশের অনেক লাথি কিন্তু ভারত সহ্য করেছে, কিন্তু এবার বাংলাদেশ রীতিমতো কাঁধে বসার বদলে মাথায় বসতে শুরু করেছে। ভারতের মাথায় বসে কিন্তু ইউনূস নাচতে শুরু করেছে। আর এই নিয়েই কিন্তু এবার ভারতে যেটা দাবি উঠতে শুরু করেছে যে বাংলাদেশকেও ভেঙে 2 টুকরো করে দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে এবং সেই প্রয়োজনটা হয়ে পড়েছে ইউনূসের এই যে ষড়যন্ত্র, এই যে মন্তব্য, তার ভেতরের যে লালসা, তার ভেতরের যে একটা ভারতের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে চীনকে এই এলাকায় ঢোকানোর একটা চেষ্টা, সেই চেষ্টার বিরুদ্ধে একটা ব্যবস্থা, পদক্ষেপ নেওয়ার কিন্তু প্রয়োজন হয়ে পড়েছে। আর সবথেকে বেশি মোহাম্মদ ইউনূসের এই যে বক্তব্য, এই বক্তব্যের কিন্তু বিরোধিতাটা আসছে
নর্থ ইস্ট থেকেই। উত্তর পূর্ব ভারত থেকেই কিন্তু সব থেকে বড় প্রতিবাদ, বড় দাবিটা কিন্তু আসতে শুরু করেছে। আর সেই নর্থ ইস্টের আসামের যিনি ডেপুটি স্পিকার, সেই ডেপুটি স্পিকার নুমাল মোমিন, তিনি কিন্তু যেটা দাবি করছেন যে এর আগে ভারত তো পাকিস্তানকে ভেঙে দুটুকরো করেছে, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। তো সেই ক্ষমতা যখন 71-এ ভারতের ছিল, আজকেও কিন্তু ভারতের আরও একবার বাংলাদেশ কিংবা পাকিস্তানকে দুটুকরো করার রয়েছে। আর রয়েছে বলে শুধু হবে না, এবার কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানকে আরও দু টুকরো করার সময় কিন্তু এসে গেছে। কারণ ভারত কিন্তু বরাবরই বাংলাদেশের কাছে ভালো সম্পর্ক, ভালো একটা রিলেশন রাখার চেষ্টা করেছে। কিন্তু ওই যে কথাই বলে, চোরা না শুনে ধর্মের বাণী, বাংলাদেশের ইউনূস সরকার ধর্মের বাণী, ধর্মের বার্তা কিন্তু শুনতে রাজি নয়। এই মুহূর্তে যে বাংলাদেশিরা, যে বাংলাদেশি জামাতিরা লম্ফঝম্প করছে, তারা কিন্তু এইসব ধর্মের কথা, ধর্মের বাণী শোনার লোক নয়। সুতরাং এবার বাংলাদেশের টুটি চিপে ধরার সময় চলে এসছে। আর এই টুটিটা চিপে ধরলেই কিন্তু বাংলাদেশের এই যে 7 সিস্টার্সের অভিভাবক হওয়ার স্বপ্ন, সেই স্বপ্নে কিন্তু লাথি মারা যাবে। আর এই নিয়ে কথা বলতে গিয়ে আসামের ডেপুটি স্পিকার নুমাল মোমিন ঠিক কি কথা বললেন বন্ধুরা দেখুন। I want to remind Mohammad Yunus, the Bangladeshi leader, that India had torn up Pakistan once in 1971 and made East Pakistan and West Pakistan, that is current Pakistan as well as Bangladesh. So India has the capability to again tear this Pakistan and Bangladesh. My opinion is that Bangladesh should be divided in two parts. One part Bangladeshi Muslims should say, the other part the Hindus, Christian, Buddhists, Jain, Sikh, whoever they should live. So Yunus Khan should be very careful. Mohammad Yunus should be very careful commenting against India, because we don't want a bilateral relation to be disturbed, but we should warn they should not play against the Northeast region. They should not play against the Northeast people, because this Northeast India is a very much part of our nation, and Narendra Modi ji is taking special interest to uplift this Northeast region, and we are developing in such a rapid way, so they are very much unhappy with this. অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে মোহাম্মদ ইউনূসের এই যে 7 সিস্টার্সের প্রতি অভিভাবকত্ব ফলানোর চেষ্টা, সেই চেষ্টায় সবার আগে যে বিরোধিতাটা আসছে সেটা কিন্তু উত্তর পূর্ব ভারত থেকেই। উত্তর পূর্ব ভারতের যারা নেতা রয়েছেন তারাই কিন্তু সবার আগে বাংলাদেশের দু টুকরো করতে চাইছেন। কেননা মোহাম্মদ ইউনূস যে কথাগুলো চীনের মাটিতে গিয়ে শি জিনপিং সরকারের সামনে বলে এসেছে, সেই কথাগুলো বলার পেছনে কূটনৈতিক বিশ্লেষকরা যেটা যুক্তি দিচ্ছেন যে এটা মোহাম্মদ ইউনূস ভারতের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের তত্ত্ব হিসেবে কিন্তু চীনের সামনে রেখে এসেছে। কেননা চীন বরাবরই মেঘালয়ের কিছু অংশকে নিজের বলে দাবি করে এসছে, আর চীন কিন্তু তলে তলে এই নর্থ ইস্টকে ভারত থেকে আলাদা করার স্বপ্নও দেখছে। যদিও সেই স্বপ্ন এখনো চীনের পূরণ হয়নি, কোনোদিন হবেও না। তারপরেও কিন্তু সেই চেষ্টা যে চীন একেবারেই করেনি তা কিন্তু না। কিন্তু গালওয়ানে ভারতীয় সেনাবাহিনীর হাতে ধাক্কা খাওয়ার পর, লাথি খাওয়ার পর চীন সেই চেষ্টায় আপাতত বিরতি দিয়েছে। আর ঠিক এই জায়গাটাতেই ইউনূস খোঁচাটা দিয়েছে যে চীনের যে তলে তলে স্বপ্ন, ভারতের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রে কিন্তু ছোট্ট করে কুটুস করে চীনকে কিন্তু একটু চিমটি কেটে দিয়েছে। আর সেই চিমটি কাটার পেছনে আসলে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে ভারতের বিরুদ্ধে চীনকে নতুন করে খুঁচিয়ে দেওয়া। আর এটা মোহাম্মদ ইউনূস কেন করছেন? কারণ কূটনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মোহাম্মদ ইউনূসের যে আমেরিকা যোগ, সেই আমেরিকা যোগ তো এখন কেটে গেছে। মোহাম্মদ ইউনূসের বাবা জো বাইডেন এখন আর আমেরিকার ক্ষমতায় নেই, আমেরিকার প্রেসিডেন্ট নেই। সুতরাং মোহাম্মদ ইউনূসের আমেরিকার ভাত উঠেছে। ফলে মোহাম্মদ ইউনূসকে বাঁচতে গেলে কিংবা বাংলাদেশে ক্ষমতা ধরে রাখতে হলে
এখন বড় কোনো শক্তির কিন্তু সাহায্য নিতে হবে কিংবা নিরাপত্তা কিন্তু নিতে হবে। আর সেই বড় শক্তিটা কে? সেই বড় শক্তিটা অবশ্যই চীন কিংবা রাশিয়া। রাশিয়া যেহেতু ভারতের সঙ্গে শত্রুতায় যাবে না, অন্তত ইউনুসের কারণে যাবে না, ফলে একমাত্র দেশ হচ্ছে চীন, যে কিনা ইউনুসের এইসব কথা বেশ আনন্দ করে শুনবে। আর সেই কাজটাই কিন্তু ইউনুস চীন সফরে গিয়ে করেছেন। চীনের সামনে কিন্তু গাজর হিসেবে, গাধার সামনে যেমন গাজর ঝোলায়, ঠিক সেই রকমই কিন্তু চীনের সামনে এই নর্থ ইস্টের গাজর ঝুলিয়ে দিয়েছেন। ঝুলিয়ে দিয়ে কিন্তু বাংলাদেশের পেছনে, ইউনুসের পেছনে দাঁড়ানোর একটা আবেদন জানিয়ে এসছেন। আর এই যে আবেদন, এই যে নিবেদন, এটাই কিন্তু এখন ভারতের জন্য রীতিমতো ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে যে একজন বাংলাদেশের প্রতিনিধি, বাংলাদেশের উপদেষ্টা কি করে বিদেশের মাটিতে গিয়ে, বিশেষ করে চীনের মাটিতে গিয়ে ভারতের রাজ্য সম্পর্কে, মাটি সম্পর্কে এই ধরনের মন্তব্য করতে পারে? কে তাকে এই অধিকার দিল এবং কি করে সে এই ধরনের সাহস পেল? আর এখানেই কিন্তু এবার পাল্টা যেটা ভারতের মধ্যে দাবি উঠতে শুরু করেছে যে এবার বাংলাদেশেরই টুটি চিপে ধরার প্রয়োজন রয়েছে। কেননা বাংলাদেশ তো ওই চিকেন নেক শিলিগুড়ি করিডোর, মানে যে রাস্তা দিয়ে আমরা শিলিগুড়ি হয়ে কোচবিহার যাই, ওই যে রাস্তাটুকু, ওইটুকু তো খুব বেশি চওড়া নয়। একদিকে নেপাল, সিকিম, অন্যদিকে বাংলাদেশ, তার মাঝখানে 100 কিলোমিটারের মতো চওড়া রাস্তা দিয়ে, এলাকা দিয়ে আমাদের নর্থ ইস্টে যাতায়াত রয়েছে। তো সেই যে চিকেন নেক, সেই চিকেন নেকের উপরে তো বাংলাদেশিদের খুবই নজর। মানে চীনের যতটা না নজর, তার থেকে বেশি এখন বাংলাদেশি জামাতিদের নজর। এই ইউনুস সরকারের কিন্তু বিষ নজর। মানে ভারতকে শিক্ষা দিতে গেলে এই চিকেন নেককে আলাদা করার স্বপ্ন দেখছে বাংলাদেশের জামাতিরা, ইউনুসের পন্থীরা। তো সেইটা নিয়েই কিন্তু এখন ভারতের রীতিমতো প্রতিবাদ শুরু হয়েছে, দাবি শুরু হয়েছে যে এবার বাংলাদেশকে টুটি চিপে ধরতে হবে। আর বাংলাদেশের টুটি চিপে ধরতে গেলে ঠিক কী করতে হবে সেটা বন্ধুরা একজন ভারতীয় মেজরই কিন্তু পরিষ্কার করে দিয়েছেন, মেজর গৌরব আরিয়া। তিনি কিন্তু রীতিমতো একেবারে ভারত বাংলাদেশের ম্যাপ সামনে রেখে ভারতীয় সেনাবাহিনীর যে অবস্থান, কি করে বাংলাদেশের টুটি চিপে ধরতে হবে, তার কিন্তু পুরো রণকৌশলটা দেখিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, মেজর গৌরব আরিয়ার সেই যে রণকৌশল, সেই রণকৌশলটা কি সেটা দেখুন। अजीब हरकत है, मतलब दिस डिफाइज ऑल लॉजिक। दोस्तों, सबसे नीचे टैक्टिकल, सबसे नीचे टैक्टिकल, फिर ऑपरेशनल, उसके ऊपर स्ट्रेटेजिक। मुझे लगता है कि बांग्लादेशियों की सेंस टैक्टिकल भी नहीं है। ये ऐसी गली मोहल्ले की बातें कर रहे हैं ये लोग। दोस्तों, इसमें सीधी सी बात है, ये जो 3 मैंने यहां पे ये ट्रायंगल बना रखे हैं, दीज आर 3 कोर्स ऑफ द इंडियन आर्मी। ठीक है जी। यहां पे है पानागढ़, पानागढ़ में है 17 कोर, ये माउंटेन स्ट्राइक कोर है ऑफ द इंडियन आर्मी। इट्स अ वेरी एलीट कोर, माउंटेन स्ट्राइक कोर ऑफ द इंडियन आर्मी। ठीक है जी। अब ये है सिलीगुड़ी। सिलीगुड़ी में कौन सी कोर है? यहां पे 33 कोर है दोस्तों, ये 17, इसको कहते हैं त्रिशक्ति। और दोस्तों ये 4 कोर है, इसको कहते हैं गजराज। ठीक है साहब, साफ सीधी बात है कि बहुत फायदा हो जाएगा यहां से, फ्रॉम हियर टू हियर, जस्ट कट ऑफ बांग्लादेश। सिंपल सी बात बता रहा हूं, ये जो पूरा इलाका है, अगर आप यहां से आओगे ना, ये पूरा अगर आप यहां पे आओगे, दिस इज अराउंड 570 किलोमीटर्स, ये पूरा का यहां से। अगर आप ये जाओगे ना, this is going to be less than 100. You just go. यहां से आप जाइए, just cut it off. आपका ये जो चिकन नेक वाइड हो जाएगा। अगर आप दुनिया से परमिशन मांगते रहोगे, सर हम ये कर लें, कोई परमिशन नहीं देगा। बाद में सॉरी बोल देंगे, कर देंगे, बाद में बोलेंगे यार सॉरी यार गलती से हो गया। स्ट्राइक कोर ऐसे चली गई, हमने तो ऐसे बोला था, वो गलती से राइट टर्न कर गई, कहानी खत्म हो गई। यहां से चलती है तुम्हारी स्ट्राइक कोर, कड़क, एंड ऑफ स्टोरी, दैट्स इट, बांग्लादेश बाय बाय। और ये 3-4 दिन का ऑपरेशन है टोटल। यू कैन हैव पीपल मूविंग फ्रॉम हियर। ये देखिए, ये जो कह रहा है ना कि ये 7 सिस्टर्स जो हैं, 7 सिस्टर्स आइसोलेटेड हैं, आप ये क्यों नहीं देखते? इस इलाकों के देखो ना, मैं आपको दोबारा बताता हूं। ये देखो दोस्तों, यहां पे इंडियन आर्मी है, यहां पे इंडियन आर्मी है, कहानी खत्म। एक तरफ से थोड़ा ना जा रही है, यहां पे इंडियन आर्मी है। समझ गए आप बोलो यहां पे आएंगे, यहां पे आएगी, यहां पे आएगी, कहानी खत्म।
और जितनी टोटल बांग्लादेश की फौज है ना दोस्तों, आई एम बीइंग वेरी ऑनेस्ट, मैं मजाक नहीं उड़ा रहा, जितनी बांग्लादेश की टोटल आर्मी है उससे ज्यादा आज की तारीख में इंडियन आर्मी में ना जवानों को सर्दी हो रखी होगी, जुकाम हो रखा होगा। इतनी सी बिलांद भर के इनकी फौज है। इनको पता नहीं लगेगा कहां से फौज आई, कहां से ईस्टर्न कमांड आया। यही ईस्टर्न कमांड है दोस्तों, बेस्ड आउट ऑफ कैलकाटा, फोर्ट विलियम। इसी ईस्टर्न कमांड ने बांग्लादेश के 2 टुकड़े करे थे और बांग्लादेश बनाया था। ये जो ईस्टर्न कमांड है ना यहां पे कलकत्ता में, ये बांग्लादेश की जननी है, ये बांग्लादेश का मां और बाप है। और ये जो 3 कोर हैं, दीज आर ऑफ ईस्टर्न कमांड, फोर्ट विलियम, यहां पे हेडक्वार्टर है फोर्ट विलियम में। इनको बस यहां से आदेश मिलना है कलकत्ता से कि कर दो, ये यहां से मूव करा, यहां से मूव करा, यहां से मूव करा, थैंक यू। और आपको ज्यादा भी नहीं मूव करना, आपने यहां से 2 डिवीजन मूव करा, यहां से 2 डिवीजन, यहां से 2 डिवीजन, थैंक यू वेरी मच, दैट्स इट, एंड ऑफ स्टोरी, एंड ऑफ बांग्लादेश। पूरा ऊपर का हिस्सा जो इसका सर है बांग्लादेश का, धड़ से अलग हो जाएगा। दैट मस्ट बी डन, एंड अनलेस यू डू दैट, ये मोहम्मद यूनुस जैसे 2-2 टके के बंदे ना जाके ऐसे स्टेटमेंट्स देते रहेंगे और आपको परेशान करते रहेंगे। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে বাংলাদেশ যেভাবে চিকেন নেক আলাদা করার স্বপ্ন দেখছে চীনকে পাশে নিয়ে, সেই বাংলাদেশের টুটি চিপে ধরতে গেলে কি করতে হবে, কি করলেই বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে, সেটা কিন্তু মেজর গৌরবাড়িয়া রীতিমতো ম্যাপের সামনে নিয়ে গিয়ে দেখিয়ে দিলেন এবং বুঝিয়ে দিলেন যে ভারতীয় সেনাবাহিনী কোথায় কোথায় বাংলাদেশের বিরুদ্ধে ওত পেতে রয়েছে আর কোন দিক দিয়ে চাইলে বাংলাদেশের টুটি চিপে ধরতে পারে। তবে বন্ধুরা আমাদের আরও একটা রাস্তা রয়েছে বলে মনে হচ্ছে, আর সেই রাস্তাটা হচ্ছে নিচের দিকে। অর্থাৎ যে সমুদ্রকে সামনে রেখে মোহাম্মদ ইউনুস চীনকে এই 7 সিস্টার্সের স্বপ্ন দেখাচ্ছে, 7 সিস্টার্সের অভিভাবকত্ব দাবি করছে, সেই যে সমুদ্র সীমা বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে বাংলাদেশের যে রাস্তা, সেই রাস্তাটাও কিন্তু চাইলে ভারতীয় নেভি রীতিমতো বন্ধ করে দিতে পারে। আর যদি ভারতীয় নেভি সেই রাস্তা বন্ধ করে দেয় তাহলে কিন্তু বাংলাদেশে যে তেল সাপ্লাই, যে জ্বালানি সাপ্লাই, সেই সাপ্লাইও কিন্তু বন্ধ হয়ে যাবে। আর বাংলাদেশের যে জ্বালানি, যে তেল, গ্যাস, বিদ্যুৎ, সমস্ত কিছুই তো যায় ভারতের সাহায্য নিয়ে। হয় ভারত বিদ্যুৎ দেয়, গ্যাস দেয়, না হলে পরিশোধন করা তেলও দেয়। বাংলাদেশে তো সেরকম তেল পরিশোধনের জায়গা নেই, কিন্তু তারপরেও যদি বাংলাদেশ সেই বে অফ বেঙ্গল দিয়ে, বঙ্গোপসাগর দিয়ে আরবের কোনো দেশ থেকে কাঁচা তেল আমদানি করতে চায়, তাহলে সেখানেই কিন্তু ভারত সেই তেল যদি আটকে দেয় তাহলেই কিন্তু বাংলাদেশের মাথার চুল খাড়া হয়ে যাবে। এমনকি বাংলাদেশ কিন্তু না খেয়ে মরতে শুরু করবে। এরপর কি বাংলাদেশ তার ট্যাঙ্ক, বিমান সমস্ত কিছু জল দিয়ে চালাবে? জল দিয়ে চালিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে? আর শুধু তেল কেন, যেসব ব্যবসা বাণিজ্য বাংলাদেশ ওই বে অফ বেঙ্গল দিয়ে করছে, বলতে গেলে ভারতীয় নৌসেনার সাহায্য নিয়ে করছে, সেই রাস্তা যদি 7 দিনের জন্য বন্ধ করে দেওয়া যায় তাহলেই কিন্তু বাংলাদেশি জামাতিদের পাগলামি কিন্তু ঠিক হয়ে যাবে। আর সেটাই কিন্তু মনে হচ্ছে করার প্রয়োজন হয়ে আসছে, যেভাবে মোহাম্মদ ইউনুস কিংবা বাংলাদেশের জামাতিরা এই ভারতের বিরুদ্ধে গভীর চক্রান্তে, গভীর ষড়যন্ত্রে নিজেদের নিয়োজিত করে ফেলেছে। এই ইউনুস কিংবা তার সাঙ্গপাঙ্গরা একেবারে স্বপ্ন দেখতে শুরু করেছে যে ভারতের 7 সিস্টার্সকে তারা আলাদা করে দেবে, তাতে বাংলাদেশের যে টুটি চিপে ধরার প্রয়োজন হয়ে পড়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে বন্ধুরা মজার খেলা দেখুন যে একদিকে মোহাম্মদ ইউনুস এই খেলাটা খেলছেন, উল্টো দিকে কিন্তু মোদির পা ধরার জন্য এখনো ইউনুসের সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর তার প্রমাণ হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ব্যাংককে কিন্তু নতুন করে এদিন যেটা বলেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার জন্য এখনো কিন্তু মোহাম্মদ ইউনুস চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এখনো কিন্তু আশা করছেন যে কিছু একটা হলেও হতে পারে। কেননা ভারত কিন্তু এরই মধ্যে একবার দুবার নয়, বেশ কয়েকবার বাংলাদেশকে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের সঙ্গে, অর্থাৎ মোহাম্মদ ইউনুসের সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাংককে বিমস্টেকের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু কোনো কথা বলবেন না। কিন্তু তারপরেও বাংলাদেশের তরফ থেকে বারবার ভারতের কাছে অনুরোধ জানানো হচ্ছে যে যাতে এই বিমস্টেকের মিটিংয়ে অন্তত কোথাও এদিক ওদিকে একটু যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই মোহাম্মদ ইউনুস কথা বলতে পারেন। সেই আশা কিন্তু এখনো বাংলাদেশের পররাষ্ট্র সচিব যে মনের মধ্যে পুষে রেখেছেন তার প্রমাণ বন্ধুরা এই দেখুন। মোদি এবং ইউনুসের বৈঠকের যে সম্ভাবনা এখনো দেখা দিয়েছে সেটি কতদূর আসলে কালকে? আপনি জানেন যে আমরা এই বৈঠকের জন্য ভারতীয় পক্ষকে অ্যাপ্রোচ করেছি
এবং আমরা একটা ইতিবাচক উত্তর অপেক্ষা আছি। So can we speak in English also? Are we expecting a meeting between Professor Yunus and Indian Prime Minister Modi? Has there been any request from your side for a meeting? There has been a request from our side, and we certainly hope that this will take place. বাংলাদেশের পররাষ্ট্র সচিব কিন্তু ব্যাংককে মিটিং করে বেরিয়ে এসে আজকে অর্থাৎ বুধবার কিন্তু এই কথাটা ফের বলেছেন, কেননা তার আগে ভারত কিন্তু তিনবার বাংলাদেশকে মানা করে দিয়েছে যে মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর দেখা করার সময় নেই। তারপরেও কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র সচিব এই বুধবারে ব্যাংককে দাঁড়িয়ে, মানে কালকে নরেন্দ্র মোদী ব্যাংকক যাচ্ছেন এই বিমস্টেক সম্মেলনে যোগ দিতে, সেখানে মোহাম্মদ ইউনূসও যাচ্ছেন, তার 24 ঘন্টা আগেও কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র সচিব মনে করছেন যে এখনও তারা আশা রাখছেন যে মোদী একটু হলেও 2 মিনিট হলেও মোহাম্মদ ইউনূসকে সময় দেবেন। কিন্তু মোহাম্মদ ইউনূস যে খেলাটা চীনে গিয়ে খেলে এসেছেন, যে ষড়যন্ত্রটা চীনের সামনে করে এসেছেন, এরপরেও কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মোহাম্মদ ইউনূসের মতো লোকের সঙ্গে দেখা করবেন? বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।